দুয়ারে রিপোর্টারের সবশেষে আবহাওয়ার খবর দেব আপনাদের, কারণ প্রত্যেকের মনেই ভাবছেন যে বছর শেষে কেমন থাকবে আবহাওয়া, উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ। আপনাদের জানিয়ে রাখি, বছর শেষে বাংলায় কনকনে শীত। কলকাতায় ফের নামলো পারদ, দিনের তাপমাত্রা নামলো 7 ডিগ্রি সেলসিয়াসের নিচে। এবার কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলায় কেমন থাকবে আবহাওয়া, সরাসরি চলে যাব। বিশ্বজিৎ সাহা রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, হাওয়া অফিস কি বলছে? একদমই, কলকাতায় আজ স্বাভাবিক যে তাপমাত্রা থাকার কথা তার থেকে 7.2 ডিগ্রি সেলসিয়াস নিচে আজ সর্বোচ্চ তাপমাত্রা 18.2 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা গত কয়েকদিনও আমরা দেখেছি যে প্রায় 23-24 ডিগ্রি সেলসিয়াসে রয়েছে, এবং সেখান থেকে আচমকা এই পাড়াপতনে দিনের বেলায় হাড় কাঁপানো ঠান্ডা। অন্যদিকে রাতের বেলার যে টেম্পারেচার, অর্থাৎ যে সর্বনিম্ন যে তাপমাত্রা, সেই তাপমাত্রাও স্বাভাবিকের নিচেই রয়েছে। তার ফলে একেবারে জমিয়ে শীত। আর এই শীতের যে আবহ, এই শীতের যে তাপমাত্রা, সেই তাপমাত্রাই থাকবে আগামী অন্তত 24 থেকে 48 ঘন্টা। এবং তারপর বর্ষশেষ রাতে এবং নতুন বছরের শুরুর দিনে তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বাড়তে পারে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা যদি বলি, তাহলে বর্ষবরণে আগেই, অর্থাৎ 31শে ডিসেম্বর থেকে 2রা জানুয়ারির মধ্যে যেমন স্নোফল, তুষারপাতের সম্ভাবনা থাকছে দার্জিলিং বা উঁচু পার্বত্য এলাকায়, তেমনি বৃষ্টির সম্ভাবনাও থাকবে। তবে দক্ষিণবঙ্গে কুয়াশায় বর্ষবরণ হবে এবং তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকলেও সামান্য বাড়বে, অর্থাৎ বর্ষ শেষের যে কনকনে ঠান্ডা, সেটা বর্ষবরণে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সামান্য বাড়তে পারে, এমনটাই জানাচ্ছে। বেশ, সকালের দিকে সূর্যালোক কম থাকার জন্য সর্বোচ্চ তাপমাত্রাটা খুব বেশি বা দিনের তাপমাত্রা খুব বেশি বাড়তে পারছে না, তার জন্যই দিনের বেলাটা আমাদের একটু কোল্ড ফিলিং হচ্ছে। আমাদের যেটা পূর্বাভাস রয়েছে তাতে আগামী 7 দিনেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে, আর উত্তরবঙ্গে আগামী 30-1-2 এই 3 দিনের মধ্যে দার্জিলিং জেলাতে কোথাও কোথাও হালকা বৃষ্টি বা তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ন্যূনতম তাপমাত্রা বা রাতের তাপমাত্রা দক্ষিণবঙ্গের যেটা রয়েছে, আগামী 2 দিনে খুব বেশি তারতম্য হওয়ার সম্ভাবনা নেই। দেগঙ্গায় জমি বিবাদ, আর সেই বিবাদে আক্রান্ত মহিলা। বাঁশ দিয়ে মেরে মহিলার হাত ভেঙে দেওয়ার অভিযোগ, ধারালো অস্ত্র নিয়ে চড়াও গালাগালির অভিযোগ। সরাসরি চলে যাব, জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, এই যে জমি নিয়ে বিবাদ, কি থেকে ঘটনার সূত্রপাত, কাদের বিরুদ্ধে অভিযোগ, আর কে মহিলাকে এভাবে মারধর করে হাসপাতালে ভর্তি করলো? একদম, দেখো, দেগঙ্গার সিংহেরহাটি এলাকায় দীর্ঘদিনের 2 প্রতিবেশীর মধ্যে জমি বিবাদ চলছিল, এবং মনোয়ারা বিবি, তিনি যখন এই জমি নিয়ে যে গন্ডগোল হচ্ছিল, সেই জমিতে বেশ কয়েকটি গাছ লাগানো ছিল, সেই গাছ কাটা নিয়ে মূলত গন্ডগোলের সূত্রপাত। এবং এই মহিলা যখন একা সেই গাছের দিকে যায়, তখনই তার উল্টো, অর্থাৎ যেদিকে অন্য প্রতিবেশীরা তাকে এলোপাতাড়ি মারধর করে, বাঁশ লাঠি দিয়ে মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়েও মারধর করে। ফলে সেখান থেকে রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে বিশ্বনাথপুর হাসপাতাল, পরবর্তীকালে বারাসতে এই মুহূর্তে চিকিৎসাধীন। কিন্তু যেভাবে জমি দখলকে কেন্দ্র করে জমির গাছ কাটাকে নিয়ে গন্ডগোল, এবং তা নিয়েই শুধু এই মহিলার উপরে মনোয়ারা বিবি তাকে বেধড়ক মারধর করে। ইতিমধ্যেই কিন্তু এই মহিলা দেগঙ্গা থানায় 3 জন, অর্থাৎ 3 প্রতিবেশীর নামে ইতিমধ্যে দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে, পুলিশ তদন্ত শুরু করেছে। কিন্তু যেভাবে জমি দখলকে কেন্দ্র করে যেভাবে মহিলার উপরে হামলা করলেন, ফলে ইতিমধ্যেই কিন্তু থানায় লিখিত অভিযোগ দায়ের, অভিযোগের ভিতরে পুলিশ তদন্ত শুরু করেছে। তমশ্রী। বেশ, জিয়াউল। নিচে গাছ কেটে ডাল রেখতেছে, আমি বলিছি আমার জায়গায় রেখো না, রাখলি হচ্ছে গিয়ে আমার জায়গায় রাখলি তুলবে না, তা তুমি উপরে রাখো, উপরে রাখো। গালাগালি করেছে, দাদে তোর কোপাবো। আপনাকে একা পেয়ে মেরেছে? আমার একা পেয়ে। কি দিয়ে মেরেছে? হ্যাঁ, কি দিয়ে মেরেছে? লাঠি দিয়ে, ওই দা দিয়ে আমার কোপাতে এসতেছে, মেরে হাত ভেঙে দিয়েছে। হ্যাঁ। দূষণের প্রতিবাদ, আর সেই প্রতিবাদে কারখানায় তালা, বেসরকারি ইস্পাত কারখানায় তালা গ্রামবাসী। রানীগঞ্জের বক্তানগরের কারখানা থেকে দূষণের জেরে একাধিক এলাকায় রোগ মৃত্যুর অভিযোগ। সরাসরি চলে যাব, আমার সঙ্গে দীপক শর্মা রয়েছে। দীপক, ঠিক কি হয়েছিল, কি অভিযোগ?
দেখো, বক্তরনগর এলাকার গ্রামের মানুষের অভিযোগ হচ্ছে কি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানা, সেই কারখানা থেকে নিয়মিত দূষণ ছড়াচ্ছে, যার ফলে কিন্তু গ্রামবাসীদের চরম সমস্যার মুখে পড়েছে। একদিকে যেমন মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে এই দূষণের জেরে, বিভিন্ন নানান ধরনের রোগ দেখা যাচ্ছে, যেমন চর্মরোগ থেকে হাঁপানির রোগ দেখা যাচ্ছে, এবং গ্রামের মানুষের মৃত্যু হয়েছে এই দূষণের জেরে। তাই বারবার কারখানা কর্তৃপক্ষের কাছে সরব হয়ে পড়ে কোনো সুরাহা মেলেনি। বারবারই বলা হয়েছে দূষণ নিয়ন্ত্রণ করার জন্য, তা নিয়ে কিন্তু দূষণ নিয়ন্ত্রণ দপ্তর সহ প্রশাসনিক দপ্তরে তারা আবেদন জানিয়েছে, বিষয়টি সামনে নিয়ে এসছে, কিন্তু বছরের পর বছর এইভাবে বেসরকারি কারখানা চালিয়ে যাচ্ছে এবং তাতেই কিন্তু দূষণ ছড়াচ্ছে, এবং এই দূষণের জেরেই কিন্তু থাকা একেবারে যাচ্ছে না গ্রামবাসীদের। তাই কিন্তু বারবারই বলার পর যদি কোনো কথা শোনেনি কারখানা কর্তৃপক্ষ, এবং শেষমেশ গ্রাম রক্ষা কমিটি কারখানার গেটে তালা ঝুলিয়ে একেবারে বন্ধ করে দিল কারখানা। তাদের দাবি হচ্ছে কি কারখানা কর্তৃপক্ষ আগে দূষণ রোধ করবে, তারপরে কারখানা চালাবে এই অঞ্চলে। যদিও পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে, এখনো কিন্তু গ্রামবাসীদের সঙ্গে কারখানার পক্ষের কোনো সুরাহা বেরিয়ে আসেনি। এই মুহূর্তে কারখানাতে উৎপাদন ব্যাহত রয়েছে। আমরা এনাদেরকে 3 মাস আগে বলেছিলাম যে আপনাদের পলিউশন মেশিন যন্ত্র ঠিক করে নিন। ওনারা বললো 15 দিনের মধ্যে আমরা ঠিক করে নেব। তা দেখতে দেখতে 3 মাস হয়ে গেল, কিন্তু সেটা ঠিক করেনি। মোটামুটি 13-14 জন মারা গেছে, আরও 10 জন দুরারোগ্য রোগে রোগাগ্রস্ত হয়ে গেছে। প্রত্যেকটি বাড়িতে এই বছরের মধ্যে 200 জন আমরা হারিয়েছি। এই প্ল্যান্টের মালিকদের মানে নির্লজ্জ, মানে লজ্জা শরম কিছু নেই। যারা উচ্চপদস্থ আছেন তাদেরকেও জানিয়েছি, কিন্তু এর কোনো আমরা বিহিত দেখতে পেলাম না। এবারে আমরা এটার বিহিত আমরাই করব। দত্তপুকুরের স্ত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ, আর দত্তপুকুরের বামনগাছির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য। শ্বশুরবাড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ। জিয়াউল আলম রয়েছে সরাসরি, জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউল, কি কারণে এই খুনের অভিযোগ এবং এখনো পর্যন্ত এই ঘটনায় আপডেট কি? একদম, দেখো, দত্তপুকুরের বামনগাছি এলাকায় অর্থাৎ স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পারে স্ত্রী, এবং তা নিয়েই প্রতিবাদ করা, সেই প্রতিবাদের মাসুল গুনতে হয়, তাকে খুন হতে হয়, অর্থাৎ তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়, এমনটা অভিযোগ। অর্থাৎ এই মৃতের বাপের বাড়ির লোকজন, অর্থাৎ বেশ কয়েকদিন ধরে স্বামীর একটি মহিলার সঙ্গে সম্পর্ক ছিল, সেই সম্পর্কের কথা তার স্ত্রী মল্লিকা জানতে পারে, কিন্তু তা নিয়ে চরম অশান্তি হয়। কিন্তু অশান্তির পরেও স্বাভাবিক ছিল, কিন্তু গত 2 দিন আগে সেই অশান্তির চরমে পৌঁছে, এবং তখনই এই স্ত্রীকে বেধড়ক মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয়, এবং রক্তাক্ত অবস্থায় আজকে সকালে তার মৃতের বাড়ির বাবার বাড়ির লোক জানতে পারে, এবং সেখান থেকে গিয়ে দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। কিন্তু এই স্বামীর পরিবার অর্থাৎ তার শ্বশুর বাড়ির লোকজন জানান যে তিনি আত্মহত্যা করেছে, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে, কিন্তু তারপরেই তারা খুনের অভিযোগ দায়ের করে। ইতিমধ্যেই কিন্তু এখনো পর্যন্ত স্বামীর শ্বশুর বাড়ির দুজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে দত্তপুকুর থানার পুলিশ। কিন্তু যেভাবে স্বামীর বহির্ভূত সম্পর্কে জানতে পারেই খুন হতে হলো, ফলে ইতিমধ্যে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, এবং কঠোর শাস্তি দাবি করছেন এলাকার মানুষজন। তমশ্রী, বেশ জিয়াউল, মানে ওর বর খুব মারধর করতো ওকে। এবার বাড়িতে কাউকে বলতে পারতো না, আমাকে ফোন করে বলতো যে এরকম ঝামেলা হয়েছে, এরকম শরীর খারাপ, এখানে রক্ত জমে গেছে, এই হয়েছে। প্রতিদিন ধরে সুসাইড করেনি যখন, আছে কেন করলো? কালকে রাতে কি এমন হয়েছে যে কারণে সুসাইডটা করতে বাধ্য হলো, বা সুসাইড করো না করো মেরে ফেলা হয়েছে? শাস্তি হোক, এটার মানে প্রপার বিচারটা হোক। রেশন না পাওয়ায় বিক্ষোভ, রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। মুর্শিদাবাদের নবগ্রামের জলুখা গ্রামের ঘটনা। রেশন না দিয়েও বিল করে দেওয়ার অভিযোগ। সরাসরি চলে যাব, প্রণব বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে, প্রণবের সঙ্গে কথা বলবো। প্রণব, কতদিন ধরে এই অনিয়ম চলছে? দেখো, দীর্ঘদিন ধরেই এই অভিযোগ উঠছে এই রেশন ডিলারের বিরুদ্ধে। তারপরে কিন্তু আজকে গ্রামবাসীরা সেই রেশন ডিলারের দোকানে তালা মেরে রীতিমতন বিক্ষোভে ফেটে পড়েন, এবং তাদের অভিযোগ যে ঠিক মতনভাবে রেশন দেওয়া হয়নি, এবং এ মাসেও তারা রেশন নিতে চাইলে তাদেরকে দেওয়া হয়নি বলে অভিযোগ। এরপরে কিন্তু রীতিমতনভাবে এলাকায় উত্তেজনা ছড়ায়। তারপরে কিন্তু ফুড ইন্সপেক্টর আসেন, তারপর গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন এবং যে রেশনের দেওয়ার ব্যবস্থা করেন। তারপরে কিন্তু তারা চাল পান, এবং পাশের যে ডিলার
তাদের কাছে কিন্তু তাদেরকে ট্রান্সফার করে দেওয়া হয় যাতে অন্য ডিলারদের কাছ থেকে নিয়মিত এবং ওই ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে কিন্তু জানিয়েছেন। এবং এলাকার যে গ্রামবাসীদের অভিযোগ যে প্রতি মাসেই এই যে পরিমাণ রেশন দিয়ে পাওয়ার কথা সেই পরিমাণ কিন্তু তারা রেশন পান না এবং এরই বিরুদ্ধে কিন্তু দীর্ঘদিন ধরে সরব ছিলেন। আজকে কিন্তু তারা ক্ষোভে ফেটে পড়েন। যদিও যে ফুড ইন্সপেক্টর আছেন তিনি বলেছেন ব্যবস্থা নেওয়া হবে এবং ঘটনার তদন্ত করে ওই ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এরপরে কিন্তু পরিস্থিতি আয়ত্তে আসে। বেশ, আমাদের জলুখা রেশন ডিলার এখনো পর্যন্ত আমাদেরকে কোনো মাল দেয়নি। প্রত্যেক মাসে এরকম মানে 2-3 জন 4 জনের করে বকেয়া রেখেই দেয়, কিন্তু সাধারণ মানুষ কিছু বলে না। তাই সাধারণ মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছে রেশন ডিলারের কাছে, যাতে আমরা প্রত্যেক মাসে 1 থেকে 10 তারিখের মধ্যে আমাদের সঠিক মালটা পাই। প্রত্যেক মাসে এরকম করে, আজকে ক্ষোভে মানুষ কেন এখানে জমায়েত হয়েছে? এই ক্ষোভেই তো জমায়েত হয়েছে যে মাল পাই না বলে। মেশিনে কাটলো কি সিস্টেমে, কিভাবে আপনি একটু বোঝান। লিঙ্ক হয়নি, তাই লিঙ্ক হয়নি। কার লিঙ্ক হয়নি? হ্যাঁ বলেন মেশিনে জমা ছিল। মেশিনে জমা ছিল মাল, আচ্ছা মেশিনে জমা ছিল, কেটে দিয়েছে আমাকে। তার আগে থেকে ব্যবস্থা করতে হতো, তা আমি কটা পয়সা অভাবে পারিনি। তাই আমি সময় লিছি 10টা দিন, 10 দিনের মধ্যে মালটা কিনে পুজিয়ে দেবো।